প্রিয় প্রণয়িনী লিখেছেন জান্নাত নুসরাত। পর্ব সংখ্যা ৫৩, দ্বিতীয় অংশ। সেপ্টেম্বর ২, ২০২৫। প্রত্যুষে নরম আলো হাতছানি দিয়ে এসেছে নাসির মঞ্জিলের বারান্দায় পড়েছে। রোদের পরিমাণটা আজ মিহি, ধারণা করা যাচ্ছে সময় বাড়ার সাথে সাথে তীব্রতারও বাড়বে। গাছের ডালে ডালে পাখিরা ডাকাডাকি করছে, সবুজ দুর্বা ঘাসগুলো কুয়াশার ছিটে ফোঁটা পড়ে ভিজে আছে মোটামুটি। সতেজ ঘাসগুলো পায়ে মারিয়ে ছুটে চলছে উড়ন্ত এক কিশোরী, তার হাসি মুখে সুর চারদিকে ঝংকার তুলছে। প্রত্যুষের আলো ধীরে ধীরে আরো বাড়তে লাগলো। নিঝুম রাস্তায় কয়েক মিনিট হেঁটে বেড়ালো নুসরাত। আশেপাশে মানুষকে, একটা কুকুরকেও দেখা পেল না সে। তার হাঁটার সঙ্গী হয়েছে কন্দুকচি, ভারী পেট নিয়ে নড়তে পারে না। আশা করা যাচ্ছে কয়েকদিনের ভেতরে বাচ্চা জন্ম দিবে। সকাল সকাল ঘুম ভেঙে উঠে যাওয়াতেই নামাজ পড়েছে সে। ছোটবেলা থেকে তাদের শেখানো হয়েছে, যাই হয়ে ইচ্ছা তাই হয়ে যাক, যা ইচ্ছা তাই করো সারাদিন, কিন্তু ওয়াক্তের নামাজ ওয়াক্তেই যাতে শেষ করতে পারো সেদিকে ধ্যান রাখতে হবে। নুসরাত মেনে চলে সেসব। রেগে গেলে তার গালিবাজের গালাজ করুক আর যাই করুক, নামাজ পড়াটা ছাড় দেয় না সে। হঠাৎ হঠাৎ ছুটে যায়, তবুও চেষ্টা করে আল্লাহর ইবাদতগুলো আদায় করার। সৈয়দ বাড়ির সবাই কম বেশি নামাজ পড়ে। জন্মের পর থেকেই দাদা, বাবা, চাচা দেখতে সবাই নামাজ পড়ে। সেই থেকে এই শিক্ষা তাদের নেওয়া। সে বিশ্বাস করে নামাজ কবুল করার মালিক আল্লাহ, তার নামাজও কবুল করবেন আল্লাহ। নুসরাতের ধারণাটুকু সত্যি। আল্লাহ এ নিয়ে অনেক আশা ইচ্ছা তার পূরণ করেছে। যাই হোক, দেরিতে বা শুরুতেই। মানুষ যখন হাই হতাশ করে মরে যায়, দোয়া কবুল হচ্ছে না বলে আল্লাহর ওপর থেকে বিশ্বাস উঠে নেয়, সেসব দেখে ভীষণ হাসি পায় নুসরাতের। একটু ধৈর্য রাখলে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবে নিশ্চয়। কিন্তু নির্বোধ মানব জাতি তা বুঝে না। নুসরাত অস্বীকার করতে পারবে না, এমনকি অস্বীকার করবেও না কখনো। আজ পর্যন্ত সে যে কটা দোয়া করেছে, আল্লাহ কবুল করেছে তার সকল দোয়া। কথাটা ভাবতে নিতেই খুশিতে গা সামান্য দুলে উঠল তার। হাঁটাহাঁটি করার সময় নিয়ে যাচ্ছে আজকের দিনটা, আশা করা যায় খুব ভালো কাটবে, সেহেতু সকালটা ভালোই কেটেছে। সে আশা মনে চেপে হেলে দুলে বাড়িতে প্রবেশ করলো সে। আহান আজ এখানেই আছে, বসে আছে লনে। নুসরাতকে দেখে ঠোঁট উল্টালো, মিনমিনিয়ে বলল, আমি ফিজিক্সের ফেল আপু। নুসরাত দিল, বাহ, দারুণ ব্যাপার তো, তুমি খুশি হচ্ছ? নুসরাত উৎসাহী কণ্ঠে বলে উঠল, অবশ্যই খুশি হব না কেন। পাস তো সবাই করতে পারে, কিন্তু ফেল কজন করতে পারে? তুই সেটা করতে পেরেছিস, সেটা দেখতেও তো গর্বে আমার বুক ফুলে উঠছে। দেখ আহান, বুকটা কেমন ফোলা ফোলা লাগছে না? আহান গভীর আপ্লুত হলো, ঠোঁট উল্টে ডাকলো, আপু। নুসরাত পিঠে হাত বুলিয়ে দিয়ে বসলো চেয়ারের ওপর, পা দুটো তুলে রাখা সামান্য টেবিলে। আরো উৎসাহ দিয়ে বলল, শোন নিউটন পরীক্ষায় ফেল করে বিজ্ঞানী হয়েছে, এমনকি আইনস্টাইন, রবার্ট রসায়নের জন্য ক্যাডা জানো, ওইটাও ফেল করে এই পর্যন্ত এসেছে। আমাদের কবি কাজী নজরুল ইসলামও নিয়মিত ফেল করতেন। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলিস না, উনি 3বার ম্যাট্রিক্সে ফেল করেছিল, বিশ্বকবি হয়ে গেছেন তবুও। এরপরও আর কি উদাহরণ চাই তোর, বল? এর উদাহরণস্বরূপ তুই দেখ, কাওয়া কাদের বেটা তো টাকলু, তবু মন্ত্রী ছিল এক সময়। খালেদা জিয়া ম্যাট্রিক ফেল, প্রধানমন্ত্রী ছিলেন এক সময়। সেসব উদাহরণ হিসেবে অনেক দেখ। আমি এইচএসসি ফেল, ভবিষ্যতে সৈয়দ জয়েস আমার হুকুমে চলবে। মানুষের জীবনে সামান্য পরীক্ষা নির্দয় থাকতেই পারে। এই আমি সামান্য পড়ে এক সময় কোথায় থাকবো তুই বুঝতে পারছিস? এমনকি তুই নিজেও কোথায় থাকতে পারিস, আমার থেকে ওপরের পদে। প্রয়োজনে শুধু স্কিল ডেভেলপমেন্ট কর। তাই বলে পড়াশোনা ছেড়ে দিলে হবে না, পড়াশোনা প্রয়োজন। একজন জ্ঞানী আদর্শ মানুষ হওয়ার জন্য পড়াশোনা ভীষণ প্রয়োজন। সকালের রোদে দেখা গেল সময় কাটার সাথে সাথে তা মিলিয়ে গেল কোথাও, মিলিয়ে গেল প্রকৃতি। বাতাস হলো, ঝিরঝিরে বৃষ্টি নামলো। অতঃপর সন্ধ্যার দিকে আকাশে লাল আবার দেখা মিলল কিছুটা। নুসরাত দেখলো প্রকৃতির এমন আলবদল, বুঝে উঠতে পারলো না এমন অদ্ভুত রঙে রঙিন হওয়া ধরনীকে দেখে। এমন পাল্টি খাচ্ছে কেন প্রকৃতি? নুসরাত প্রকৃতি নিয়ে গবেষণা করা আর হলো না। নাসির সাহেব আদেশ যা চাইতেও নাহিয়ানের সাথে দেখা করতে যেতে হলো তাকে। তাদের দেখা করানোর জন্য লোকেশন ঠিক করা হলো
ক্লাউড আর রেস্টুরেন্ট। নাসির সাহেব পৌঁছে দেওয়ার কথা বললেন। নুসরাত বলল, আমি নিজে যেতে পারবো আব্বা। আপনার যাওয়া লাগবে না। নুসরাত নিজের কথা মতোই বের হলো সন্ধ্যা 6:48 নাগাদ। কালো রঙের টাং টপ আর তার ওপর সাদা রঙের শার্ট, যার সবগুলো বোতাম লাগানো, আর ঢিলে ঢালা ব্যাকি প্যান্ট যার টাকনুর নিচ পর্যন্ত স্পর্শ। রাস্তায় ঘোরাঘুরি খাচ্ছে কিছুটা, কানে সবসময়ের মতোই কার পরিহিত একটা পার্লের রিং, নাকে নোজ রিং যা জলজল করছে স্বাভাবিকভাবে, ঠোঁটে চকলেট কালার লিপ অয়েল দেওয়া হয়েছে, পায়ে একজোড়া লুই ভিট্রনের হিল বুট, বা হাতের অনামিকা আঙ্গুলে ঝলমল করছে আলির দেওয়া একটা সোনালি রিং, যার উল্টো দিকে খুব সূক্ষ্মভাবে খোদাই করে আবরণ লেখা আরস, ওপরে ডায়মন্ড পাথরে কারুকার্য। হাতে ক্যালির একটা ব্যাগ, হাতের আঙ্গুলে গাড়ির চাবি। ঘোরাতে ঘোরাতে বাড়ি থেকে বের হলো সে, হাসি মুখে গলা ছেড়ে দু কটা গানের লাইনও গাইল। অতঃপর গাড়িতে উঠে বসেই টান মেরে নিজের গন্তব্যে পৌঁছালো। নাহিয়ান প্রথম থেকে অপেক্ষায় বসেছিল তার। নুসরাত আসতে দেখে উঠে দাঁড়ালো, চেয়ার টেনে দিল তার বসার জন্য সৌজন্যতার খাতিরে। নুসরাত হাসলো সামান্য, নাহিয়ানের দিকে তাকিয়ে হাতের ব্যাগটা টেবিলের একপাশে রেখে বসলো নাহিয়ানের মুখোমুখি। রেস্টুরেন্টের ট্রান্সপারমেন্ট গ্লাস হওয়ায় বাহিরের রাস্তা দেখা যাচ্ছে স্পষ্ট। নুসরাত বসতেই পানি এগিয়ে দিতে গিয়ে জানতে চাইলো, কেমন আছেন আপনি নুসরাত? নুসরাত এক ঢোক পানি খেলো, রেখে দিল গ্লাসটা টেবিলে, পায়ের ওপর পা রাখতে রাখতে বলল, যেমন দেখছেন। তা আপনি কেমন আছেন? নাহিয়ান আবরার পশ্চিম। এতক্ষণে মোটামুটি ভালো ছিলাম, এখন আপনাকে দেখে আরো বেশি ভালো হয়ে গেছি। নুসরাত হাসলো, বলল, মেন পয়েন্টে আসি পূর্ব, এর ফর্মালিটি করার প্রয়োজন নেই। কথা শেষ হতেই দুহাত সামনে এনে বসলো সে, নিমিষে হাসি নিয়ে ফর্মাল হয়ে এলো সে। গম্ভীর মুখে জিজ্ঞাসা করলো, আপনি আমার বাবাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন? হ্যাঁ। নুসরাত সরাসরি প্রশ্ন ছুড়ল, আপনাকে না করার সত্ত্বেও কেন বিয়ের প্রস্তাব দিয়েছেন? নাহিয়ান নিজস্ব ভঙ্গিমায় বলে ওঠে, আপনাকে আমার পছন্দ তাই। নুসরাত চোখ উল্টে কঠিন করে নিল, তড়িৎ প্রশ্ন শুধালো, সত্যি? নাহিয়ান ভরকালো, কি এইটুকু? হ্যাঁ, ভরকালো। নুসরাতের দিকে তাকিয়ে সহজ হওয়ার চেষ্টা করলো, হলো না। নুসরাত টের পেল তা, হাত বাড়িয়ে পানি ঢেলে দিল নাহিয়ানকে, বলে উঠলো, আপনি আমাকে পছন্দ করেন না। আমি জানি পূর্ব। নাহিয়ানের কান দিয়ে যেন কথাটা গেল না। সে শ্যামলা খাড়া কান, অবার মুখে গম্ভীর চাহনি মেয়েটার দিকে তাকিয়ে থাকলো হাঁ করে, নির্বিকার চিত্তে। যখন তখন পূর্ব বলে ডাকে, নাহিয়ানের হৃদয়ে ঝংকার উঠে, নিষ্প্রয়োগ হয়ে যায় তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ। এবার পূর্ব শুনছেন? নাহিয়ান কেঁপে উঠল, চোখের পাপড়ি নড়ল একটু এদিক থেকে ওই দিক। নুসরাত আবারও প্রশ্ন ছুড়ল, আপনি নাকি আমার মাকে দেখে অদ্ভুত ব্যবহার করেছেন সেই দিন? নাহিয়ান কিছু বলতে নিবে নুসরাত থামিয়ে দিল, বলল, এর কারণ আমি জানি পূর্ব, আমাকে বলতে হবে না। আমাদের পরিবারের নারীদের সম্মান পুরুষদের পায়ের তলায়, কর্তৃত্ব রাজবিরাজ করে পুরুষেরা। আপনারা মনে করেন নারীরা ঘরের কীটপতঙ্গ, নিচু জাতের দাসী, তাই না? একটা কথা বলি, মাইন্ড করতে চাইলে করিয়েন। আপনারা মুসলিম হয়ে গেলেও আগে আগের ক্রিপ্রোক্রিস খ্রিস্টান এখনো যাননি আপনাদের ভেতর থেকে। ইসলামে নারীর সম্মান সবার আগে, কিন্তু আপনারা তা করেন না। এবার ভাবছেন আমি এগুলো কি করে জানি? আপনি আমার ব্যাপারে এত কিছু জানলে আর আমি জানবো না, তা কি করে হয়? আমিও টুকটাক আপনার ব্যাপারে জানি। ঘরের বউকে সম্মান দিয়ে কথা বলতে শিখুন, তাদের দাসী নয় রানী বানিয়ে রাখুন। যাই হোক, আপনাকে বা আপনাদের পরিবারের ম্যাটারে আমার কিছু না বলাটাই বেটার হবে। তো যা বলছি, আপনি আমায় পছন্দ করেন না, এটা আপনার জেদ আমাকে নিয়ে। নাহিয়ান অবাক হলো, চোখে মুখে ফুটে উঠল তার বেঘরি আগর জেদ। কিসের জেদ? নুসরাত মাথা দোলালো, বলল, হ্যাঁ জেদ। আমি আপনাকে কি বললাম? আপনাদের পরিবারের স্বাধীন চেতা নারীদের দেখতে পারে না,
যেমন আমার মতো নারীদের যারা একটু উগ্র মেজাজি বা বদ হয়। আপনি আমাকে যেদিন দেখেছিলেন ব্রাহ্মণবাড়িয়ায়, সেই দিন আমাদের চোখাচোখি হয়েছিল মাত্র 5 সেকেন্ডের জন্য। এই চোখাচোখিতে প্রেম হয় না পূর্ব। আপনি আমাকে পাওয়ার জন্য একটা জেদ নিজের মনে টেনে রেখেছেন। যে মেয়ে আপনাকে পুরো রেস্টুরেন্টের সামনে বালের নেতা বলে গালি দিয়েছে, সেই মেয়ের প্রতি আপনার পুরুষতে কখনো ভালোবাসা পছন্দের মতো কিছু হতে পারে না, আসবেও না কখনো, কিন্তু আপনার তা এসেছে। আমি কি করে বিশ্বাস করি তা ভালোবাসা? আর মোট কথা হলো, আমি ভালোবাসায় বিশ্বাসী নই। মূল প্রসঙ্গে আসা যাক। আপনি জেদের বশবর্তী হয়ে এসেছেন এইখানে আর এসব করছেন, এবং এখনো বিয়ে করার ইচ্ছাটা নিজের জেদের কারণ। আরশ আপনাকে মেরেছে আমার জন্য। আপনাকে হসপিটালে থাকতে হয়েছে, সেটা থেকে একটা জেদ তৈরি হয়েছে। আপনার আমাকে নিজের বানাতেই হবে। ওই আরশকে শিক্ষা দিতে হবে, আমাকে আপনার বানাতে হবে। বিয়ে শেষ হলেই আপনার আমার প্রতি এই আগ্রহ ফুরিয়ে যাবে, এবং আমি এই যে এতগুলো কথা বললাম, আমার এই কথায় আপনি কোনো ভুল দেখাতে পারবেন না সেই সময়। নুসরাত সরি বলতে গিয়েও থেমে গেল। নাহিয়ান হাঁ করে তার কথা গিলছে। এখন পর্যন্ত টু শব্দ করেনি। নুসরাত বলল, আবারও আপনার পরিবারের প্রসঙ্গে যাচ্ছি। আমি উগ্র, অভদ্র, শয়তান, বদ, গালিবাজ একটা, আমি নিজেও জানি। আমি নিঃসন্দেহে একজন খারাপ মানুষ। সাধারণ বাঙালির মতো আমার চিন্তা ধারণা নেই। আমি কলেজে থাকতে যখন নারী শিক্ষা নিয়ে রাস্তা বের হতাম, অনেকেই আমায় সে সময় শাহবাগী বলতো। কারণ আমি কেন নারী শিক্ষার পক্ষে কথা বলছি, কেন ঘরে বসে নেই, কেন আমার পরিবার আমার উগ্রতা মেনে নিচ্ছে। তাই বলে আমি পুরুষদের নিচু করে দেখছি না। আমাদের সমাজে মাথা উঁচু করে চলার জন্য পুরুষের সাপোর্ট ভীষণ প্রয়োজন, কিন্তু আমি ওই সব নারী কখনো হতে চাইনি যাদের ইচ্ছে আকাঙ্ক্ষা গলা টিপে মেরে ফেলা হয়। আমি উঠতে চেয়েছি এবং আমি উঠতে পেরেছি। আমাকে একটা গণ্ডির ভেতরে আটকে রাখা হয়নি। সব করতে দেওয়া হয়েছে, কখনো বেশি কখনো বা কম। কথা বলতে হয়নি কারো কথা মেপে, চুপ থাকতে হয়নি। কথা কম বলো, এত সত্য কথা বলতে হয় না। বেয়াদবি করো না। আমাদের সমাজে একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে বেয়াদবি। যদি কেউ জোর গলায় কথা বলে তবে সেটা বেয়াদবি, কেউ কথার প্রতিবাদ করলে সেটাও বেয়াদবি। আমি কখনো ভালো হয়ে বেঁচে থাকতে চাইনি। মানুষের কাছে ভালো হয়ে থেকে আত্মগ্লানি নিয়ে মরবো কেন? আল্লাহ আমায় একটা জীবন দিয়েছে। এই জীবনে আমি বদমাইশি, শয়তানি, খবিশি, বেয়াদবি সব করে কাটাবো। প্রয়োজন পড়লে আমার মতো কালো মেয়েদের জন্য আওয়াজ উঠাবো। আমি নিজেকে নিয়ে কখনো হতাশায় ভুগিনি। আমার মতো অনেক নারী আছে যারা ঘরে কথা বলতেও পায় না নিজেদের বেয়াদব তকমা থেকে বাঁচাতে, কিন্তু আমি স্বাচ্ছন্দ্যে তা গ্রহণ করেছি। যে যাই বলুক, আমি নিজের কাছে নিজেই অনেক কিছু। আমি নিজেকে ভালোবাসি ভীষণ। আমার কাছে ওই দিন আমার দেখা হওয়ার কোনো লক্ষণই ছিল না, কিন্তু তাকদির হয়তো চাইছিল বলে আমাদের এমন আকস্মিক দেখা হয়েছিল। আপনি যে পরিবেশে বড় হয়েছেন, সে পরিবেশে নারীদের ময়লার কিট মনে হয়, কোনো কিট যেমন তেমনই মনে হয়। কিন্তু সেদিন আমার সাথে আপনার দেখা হলো, সেদিনই আপনার ধারণা ভেঙে চুরমার হলো। আমার এমন বিহেভিয়ারপনা, বেয়াদবি আপনার একসময় মেনে নিতে পারছিলেন না। অন্য মন আগ্রহ জমাচ্ছিল আমার প্রতি, অতঃপর আগ্রহের বলে আপনি আমার পিছু নিয়েছেন, এবং সেই আগ্রহ গড়াতে গড়াতে জেদে চলে গিয়েছে। নুসরাত দীর্ঘ কথা শেষ করে বিরতি দিল। জিজ্ঞাসা করলো, আমি কি কোনো কিছু ভুল বলেছি? এম আই রাইট অর এম আই রং? পূর্ব কথা বলল না, কেমন মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল নুসরাতের পানে। নিজের সামনে উঠে বলে, খাবার অর্ডার দেই, কি খাবেন বলুন? নুসরাত নাহিয়ানের কথা কাটানোর প্রয়াস দেখলো নির্জীব চোখে। ট্রান্সফার গ্লাসের ওপর থেকে খোলা আকাশ, রাতের অন্ধকারে তা ঢেকে আছে। সেদিকে তাকিয়ে প্রশ্ন জাগলো তার মনে, আজ কি অমাবস্যা? এত অন্ধকার কেন? কিছুক্ষণ পর তাকে ভুল প্রমাণ করে দিয়ে মেঘ গর্জন তুলল। গুমুট গুমুট শব্দ, বিদ্যুৎ চমকালো আকাশের আঁকাবাঁকা হয়ে। নাহিয়ান প্রশ্ন করলো, আপনি বজ্রপাত, বিদ্যুতে ভয় পান? নুসরাত নিজের চশমা ব্যাগ থেকে বের করে টিস্যু দিয়ে মুছে নিল। চোখে এঁটে দিয়ে বলল, কোনো সময় হয়নি বিদ্যুতের চমকানো ভয় পাওয়া। যতদিনে বুঝলাম ভয় পাওয়া উচিত, ততদিনে পার হয়ে গিয়েছিল সেসবের বয়স। নাহিয়ান ঠোঁট
ভিজিয়ে নিল চিপ দিয়ে। কিন্তু আপনার বয়সী মেয়েদের বৃষ্টিতে চমকায়, ভরকায়। নুসরাত বিগলিত হাসলো এ কথাতে। বলল, সেই সুযোগ আমাদের দেওয়া হয়নি। ছোটবেলা থেকে শেখানো হয়েছে কোনো কিছুতে ভয় পাওয়া যাবে না, এবং আমরা ভয় পাইওনি। আমি বিমোহিত হয়ে যাচ্ছি আপনার ওপর নুসরাত। থ্যাঙ্কস অফ অল আমার ওপর বিমোহিত হওয়ার জন্য। এবার বলুন তখনকার প্রশ্নের উত্তর। নাহিয়ান ভুরু চুলকালো তর্জনী আঙ্গুলের সাহায্যে। ফর্সা মুখটায় খেলে গেল হাসি। বলল, আপনি একদম ঠিক বলেছেন। আমি জেদ করে আপনার পিছু নিয়েছিলাম, কিন্তু আপনি জানলেন কিভাবে এসব? নুসরাত নিজের চেহারা দিয়েই ইশারা করে জানতে চাইলো, আমার চেহারা দেখে কি আপনার আমাকে বোকাচোদা মনে হচ্ছে? নাহিয়ান হু হু করে হাসলো। বলল, আপনি যা দেখান আপনি আসলে তা না নুসরাত। আপনি বুদ্ধিমতী। ওপরে ওপরে বোকা, মেন্টাল, পাগল পাগল রূপ নিয়ে ঘুরলেও ভেতরে ভেতরে আপনি সব জানেন, সব বোঝেন। নাহিয়ানের কথায় নুসরাতের দিকেই পড়ল না। অস্বস্তিতে ঘাড় হয়ে গেল যেন। আর প্রশংসা করতে হবে না, এইটুকুই যথেষ্ট আজকের জন্য। যেহেতু আমাদের কথা শেষ, তাহলে আজ আমি উঠি। নাহিয়ান থমকে যায়, থামিয়ে দিল তাকে। নুসরাত ব্যাগ চেপে ধরে হাত টেনে ধরল। নুসরাত এবার তা দেখলো। একবার নাহিয়ানের মুখে হাতে অগ্নিস্ফুলিঙ্গ লেগে আছে এমনভাবে ছিটকে গেল। ঝাড়া দিয়ে উঠল সারা শরীর। চোখ রাঙিয়ে শক্ত কণ্ঠে নিষেধাজ্ঞা জারি করলো, আমাকে স্পর্শ করবেন না পূর্ব। আমার পছন্দ হয় না কেউ আমার অনুমতি ছাড়া আমার একটা চুল পরিমাণ ধরুক। নাহিয়ানের মুখ গম্ভীর হলো। দাম্ভিকতার স্বরে জিজ্ঞাসা করলো, আরস যখন স্পর্শ করে সময়ে অসময়ে, তখন তো কিছু হয় না? নুসরাত নিজের জায়গায় অটল, আগের মতোই শক্ত অথচ দৃঢ় গলায় বলল, আপনি আরস নন, আরস হতেও পারবেন না। নাহিয়ান আহত হলো, বুকে সূক্ষ্ম ব্যথা উপলব্ধি টের পেল, তবুও টেনে নুসরাতকে বসিয়ে দিল, ছাড় দিল না এক বিন্দু। ভীষণ বিরক্ত বোধ করলো নুসরাত। পাবলিক প্লেস হওয়ায় চুপচাপ দাঁতে দাঁত কিরমির করে বসে রইল। নাহিয়ান বলতে শুরু করলো, আপনার প্রতি আমার অনুভূতি কি তা বলে আমি আপনাকে আজ যেতে দেব না। সব শুনতে হবে আপনার। হ্যাঁ, আমি মানছি প্রথমে আপনার প্রতি আমার জেদ পিছু নিয়েছিল, কিন্তু সেই জেদ এখন জেদে আটকে নেই, তা পেরিয়ে গেছে বহুদূর। আমি আপনাকে পছন্দ করি নুসরাত, আপনাকে বিয়ে করতে চাই। আমাকে বিয়ে করতে আপনার সমস্যা কি সেইটা বলুন। নাহিয়ানের বলার ধরন দেখে নুসরাত হেসে ফেলল। এত এত কথার বিপরীতে একটু হেসে উত্তর দিল, আমি বিবাহিত নাহিয়ান, সম্ভব না। তো কি হয়েছে? আপনাদের এই বিয়ের কথা কেউ জানে না, আর এসব ছোটবেলার বিয়ে ধরে বসে থাকলে হয় না। আপনি কেন বসে আছেন? আপনি কি কোনোভাবে আপনার হাজবেন্ডকে ভালোবাসেন? নুসরাত উত্তর দিল না প্রশ্নের। নাহিয়ানের উত্তরের আশায় বহুক্ষণ প্রতীক্ষায় বসে রইল, অতঃপর বলে উঠল, নীরবতা সম্মতি লক্ষণ বলে সবাই মানে। আমি মনে হয় ধরে নিচ্ছি আপনি ভালোবাসেন আরশকে। নুসরাত নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল, যা ইচ্ছা ভাবতে পারেন, আমি কিছু বলবো না এই বিষয়ে। নাহিয়ান আবারও হাসল। মুখোমুখি বসে নুসরাত বিরক্ত হলো, জেনেও হাত চেপে ধরে নিজের হাতের মুঠোয় কণ্ঠে হতাশতা নিয়ে জিজ্ঞাসা করলো, আমাকে ভালোবাসলেন না কেন নুসরাত? আমি কি এতটাই খারাপ যাকে ভালোবাসা যায় না? তাকিয়ে রইল নুসরাত চুপচাপ নির্লিপ্ত দৃষ্টে। হাত ছাড়ানোর প্রয়াস করলো না। নাহিয়ান আবারও বলল, কেন ভালোবাসলেন না আমায়? এইটুকুই তোর তাই দিতে চেয়েছিলাম। শান্ত গলায় নাহিয়ানের নাম ধরে ডাকলো, নাহিয়ান, আপনি নিজের লিমিট ক্রস করছেন। লিমিট অনেক আগে ক্রস করেছি নুসরাত। লিমিটের ভেতরে থাকলে আপনাদের প্রতি আমার অনুভূতি এত প্রখর হতো না। নুসরাত উঠে দাঁড়ালো, হাত ছাড়িয়ে নিল নাহিয়ানের হাত থেকে। ব্যাগ চেপে ধরে রেস্টুরেন্ট থেকে বের হবে তার মধ্যেই বিরাজমান। এর মধ্যে তার টাকনোর কাজটা চেপে ধরে উঁচু পাহাড় সম লোকটা। আটকে উঠল সে, ছিটকে দূরে সরে যাইতে চাইল। নির্জীব নিষ্পক দৃষ্টিতে তাকালো পায়ের দিকে। রোবটিক কণ্ঠে বলল, ফাকিং ইন লাভ ইজ নট লাভ নাহিয়ান, দিস ইজ জাস্ট অ্যাট্রাকশন, এবং আপনার আমার প্রতি এই অনুভূতিটাও অ্যাট্রাকশন। তার কথা শেষ হতে নাহিয়ার ভঙ্গুর কণ্ঠে বলে উঠল, আপনাকে না দেখলে আমি কখনো শ্বাস আটকে বসে থাকি। দিনে আপনার কথা মনে পড়ে 1000 বার। হৃদয়ে চলমান শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। আমি যতটা নিঃশ্বাস নিই প্রতিদিন, সেই প্রতিটা নিঃশ্বাসের সাথে আপনাকে মনে করি। আপনি এখনো বলবেন এটা শুধুই অ্যাট্রাকশন, অন্য কিছু নয়?
আপনার প্রতি আমার কোনো মতো আকর্ষণ বা জেদ নেই। আমি আপনাকে ভালোবাসি নুসরাত, ভীষণ ভালোবাসি। আপনাকে না পেলে আমি বাঁচবো না। খোদার কসম করে বলছি, আপনাকে আমি ভীষণ করে চাই। নুসরাত নাহিয়ানের এত কথা বিপরীতে টু শব্দটি করল না। নিজের পা ছাড়ানোর জন্য ঝুঁকে যেতে নাহিয়ান চোখ তুলে তাকালো। চোখাচোখি হলো দুজনের সেকেন্ড দুয়েকের জন্য। আজনুথাজের চোখে সরালো না, নাহিয়ান সরিয়ে নিল। মনে প্রশ্ন উদার হতেই জাগলো, কেঁদেছে কি লোকটা? অমন চোখের ভেতরে পানির ঢেউ খেলছিল কেন? তাকে না পাওয়ার বিরহে কাছে লোকটা। বুকে সূক্ষ্ম কষ্টের দানা বাঁধল উকি দিল নুসরাতের। তবু অবিচল রইল সে। টান টান হয়ে রইল ওভাবেই, উঁচু শিরা উপশিরা নিয়ে। ভারবেগ দেখা দিল না তার মাঝে। নাহিয়ান বিড়বিড় করলো, আপনি ভীষণ পাষাণ নুসরাত, আপনি পাষাণ। আপনার হৃদয় পাথরের থেকেও বেশি শক্ত। পাথরের মতো নারী আপনি, পাথরের মতো আপনার ব্যবহার, পাথরের মতো চোখ, হৃদয় পাথরের। মুখ দিয়ে যা বলেন তাও পাথরের। পাষাণ পাষাণ পাষাণ। নুসরাত শুনল না সেসব। পা টেনে ছাড়িয়ে দিল পাষাণের মতো করে। ধূপধাপ পায়ে এগিয়ে যেতেই নাহিয়ান পেছন থেকে জিজ্ঞাসা করলো, যার জন্য আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, আমাকে গ্রহণ করলেন না, সে কি আপনাকে ভালোবাসে? নুসরাতের চলতে থাকা পা থমকালো। থমকালো চেহারায় পিছু ফিরতে চাইলো। কঠোর কণ্ঠে বলে উঠল, ভালোবাসা? আমি জানি না ভালোবাসা মানে কি। আমার কাছে ভালোবাসা মানে এটা না যে সারা জীবন একজন আরেকজনকে ভালোবাসি ভালোবাসি বলা, মিষ্টি মিষ্টি কথা বলে একজন আরেকজনের দিকে শুধু তাকিয়ে থাকা। আমার কাছে ভালোবাসা মানে হলো যখন পৃথিবীর মানুষ একদিকে আর আমি একদিকে, তখন পৃথিবীর একদিকের মানুষ ছেড়ে শুধু আমাকে সমর্থন করবে সে। খারাপ অবস্থায় আমাকে ছেড়ে যাওয়ার বদলে সে আমার পাশে দাঁড়াবে, আমাকে রক্ষা করবে। তো হ্যাঁ, আমার স্বামী আমাকে ভালোবাসে, অনেক বেশি বাসে, আমার চিন্তা ভাবনা থেকেও বেশি। তাচ্ছিল্য নিয়ে জানতে চাইলো, এত বিশ্বাস? নুসরাত উত্তর দিল না। নাহিয়ান বলল, আপনার এই বিশ্বাস ভাঙবে নুসরাত, খুব খারাপভাবেই ভাঙবে। নাহিয়ানের কথা কানে তোলার আগে বোধ করলো না সে। রুড়ো মুখ চোখ করে পা চালিয়ে এগোলো সম্মুখে। পেছনে থেকে আওয়াজ আসছে কারো কথার। হয়তো তৌফ এটা জিজ্ঞেস করছে, আপনি ওর ভেতর কি এমন দেখেছেন ভাই, যে এতটা ভালোবেসে ফেলেছেন? নুসরাত থেমে দাঁড়ালো, ঘাড় ঘোরালো না। অনেকক্ষণ অপেক্ষায় রইল উত্তরের আশায়। নুসরাতের অপেক্ষায় অন্তিম ঘটিয়ে নাহিয়ান ভঙ্গুর কণ্ঠে উত্তর দিল, যখন ওর নির্মল চেহারাটা দেখেছি, এরপর আর কিছু দেখিনি, দেখার প্রয়োজন পড়েনি। আকাশের অবস্থা খুব একটা ভালো নেই, বাতাস আসছে চারদিকে, বৃষ্টি নামবে নামবে ভাব। আরশ দাপিয়ে বেড়াচ্ছে বৃষ্টি তখন। গুরুম গুরুম শব্দে মুখরিত আশপাশ। রেস্টুরেন্টের গ্রাউন্ড ফ্লোরে নেমে গিয়ে হাতের ঘড়িটা দেখে নিল সে। বাজছে এখন 7:48। নাহিয়ানের কথা ঘুরে ফিরে কানের কাছে বাজছে, না চাইতেও খারাপ লাগা কাজ করছে। কেমন করে তাকিয়েছিল লোকটা তার দিকে, শেষ আশা নিয়ে। নুসরাত শক্ত কণ্ঠে বলতে পারে, তার আর আরশের আগে বিয়ে না হলে নিশ্চয়ই নাহিয়ানের মায়ায় পড়ে যেত সে। বুকে কষ্ট দানা বাঁধলো আবারও। দীর্ঘশ্বাস ফেলে পার্কিং লটে রাখা গাড়িতে অগ্রসর হতেই হাতের বাহু চেপে ধরলো কেউ। নুসরাত ভাবলো নাহিয়ান, তাই চেঁচিয়ে উঠলো, আপনাকে না করেছি না? আমার অনুমতি ছাড়া আমাকে স্পর্শ করবেন না? বাহুর চাপে শোলের ব্যথায় ঝাঁকিয়ে উঠলো। চশমা পরে থাকা স্পষ্ট দেখতে পেল আরশের আগে ক্ষুব্ধ তিরতির করে থাকা ঠোঁট, নাক। নুসরাত অবাক হলো, আরো সেখানে আসলো কিভাবে? আশ্চর্যজনিত কণ্ঠে কিছু বলতে যাবেই গা ঝাড়া দিয়ে উঠলো। ব্যথায় গায়ের অবধি অন্ধি সন্ধি ছুটে যাওয়ার মতো মনে হলো তার। আরশ তার বাহু দ্বিগুণ চেপে ধরে শ্লেষ মিশ্রিত স্বরে মাথা দোলাতে দোলাতে বলে উঠলো, হ্যাঁ ভুলে গিয়েছিলাম, আপনি চেপে ধরলেই তোর সমস্যা, নাহিয়ানের সাথে ঘষাঘষি করলে সমস্যা না, তাই না? নুসরাত ভোরা ঘুরু কুচকালো এই পর্যায়ে। বিরক্তিতে খ্যাক করে উঠলো, ভালো লাগে না আরশ ভাই, হাত ছাড়ুন। আরশ হাত ছাড়লো না, বই আরো চেপে ধরলো শক্ত করে। রক্ত মিশ্রিত স্বরে জানতে চাইলো, এখানে এসেছিস কেন? নুসরাত দ্বিধাহীনতায় কণ্ঠস্বরে ভেসে আসলো, নাহিনের সাথে দেখা করতে। তুই কেন নাহিয়ানের সাথে দেখা করতে আসবি? ভালোবাসাটা আসা হচ্ছে? আশ্চর্য, ভালোবাসা ভাটবো কেন? নুসরাত থমকালো।
কণ্ঠস্বর শান্ত করার চেষ্টা করলো। ক্লান্ত স্বরে বলে উঠল, আমি ক্লান্ত, আমার রেস্ট প্রয়োজন, বাড়ি যাব, হাত ছাড়ুন। আরও ছাড়লো না। নুসরাতকে টেনে এনে নিজের কাছে দাঁড় করালো। একদম নিকটে উত্তল বাতাসে উড়ল নুসরাতের চুল, ঢেউ খেলানো শার্টটাও ছাড়লো না তাবু হাত। আগে উত্তর দে আমায়, আমার প্রশ্নের উত্তর চাই। নাহিয়ানের সাথে দেখা করতে কেন এসেছিস? আরশ ভাই, আপনি ওভার রিয়েক্ট করছেন। আরশ খ্যাক করে উঠল, চেঁচালো, আমি ওভার রিয়েক্ট করছি? আমি? গা জ্বালা দিয়ে উঠল শরীর, ছুটিয়ে দিতে চাইলো আরশের কাছ থেকে নুসরাত। দূরে দাঁড়িয়ে থেকেই বলল, হ্যাঁ আপনি করছেন ওভার রিয়েক্ট। একটা সামান্য বিষয়কে বাড়িয়ে চাড়িয়ে দেখছেন। তাহলে তুই বলছিস বাড়িয়ে চাড়িয়ে দেখবো না? বাড়িয়ে দেখার আমার জন্য পাপ। নুসরাত বিন্দুমাত্র আগ্রহ পেল না এ বিষয়ে কথা বাড়ানোর। আরশের টানা হিজড়া আরশের টানা হাসরার মাঝেই ব্যাগ পড়েছিল, তা ঝুঁকে নিতে এক একটা বাক্য তীরের ফলানোয় বুকে এসে বিঁধল। নির্জীব দাঁড়িয়ে রইল কয়েক মিনিট ওইভাবেই, ব্যাগটা তুলল না, অবহেলায় নিচে পড়ে রইল কংক্রিটের লনে। আরশের কথাগুলো শ্রবণ হলো ঠিক না যেন, কানে ভুল ভেবে আবারও শোনার জন্য মুখ তুলল সমগ্র ইন্দ্রিয়। নুসরাত যে কথাটা নিজের কানে ভুল ভেবে উড়িয়ে দিতে চাইল, সে কথা আরশ আবারও সেই দাম্ভিকতার স্বরে বলল, তুই একটা চরিত্রহীন। থমকালো চেহারায় তাকিয়ে রইল আরশের দিকে নুসরাত। চোখে মুখের অবস্থা হতবিম্বত, নির্বিক অবস্থা। সে যে তার কিছু বলার ভাষা হারিয়েছে। বৃষ্টির ফোঁটা ততক্ষণে পড়তে শুরু করেছে ধরণীতে, টিপ টিপ করে ভিজিয়ে দিল তাদের। নুসরাত তাকিয়ে রইল নির্বিশেষে। বিশ্বাস ভাঙার আওয়াজ হলো কোথাও, মটমট করে ভাঙলো হৃদয়। সে আওয়াজ যেন শোনা গেল কোথাও। নাহিয়ানের কাছে বড় গলায় বলে আসা কথাটা মনে হলো বারবার। চোখের সামনে সমগ্র পৃথিবী দুলল। আকাশ হয়তো বুঝলো চারদিকে কাঁপিয়ে এক মুহূর্ত বৃষ্টি নামার প্রয়োজন, তাই ঝমঝম করে নামলো, ভিজিয়ে দিয়ে গেল নুসরাতের সমগ্র শরীর। সাদা রঙের শার্টটা গায়ের সাথে লেগে গেল। কথা বলতে গিয়ে বুঝলো গলা কাঁপছে, নড়বড়ে হচ্ছে তার দেহ, জিভ কাঁপছে, শরীরটা বেইমানি করে সেও কাঁপল। নিজের দেহের এই অভিসন্ধি নুসরাত টের পেল খুব করে। নিজেকে সামলানোর জন্য চেষ্টা করলো না, চেঁচিয়ে উঠল দ্বিগুণ স্বরে, কোন সাহসে আপনি আমাকে চরিত্রহীন বললেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? আরশ নিজের কথায় অটল রইল। পাগলের মতো একইভাবে চেঁচালো, তুই চরিত্রহীন, তুই চরিত্রহীন। আমি চরিত্রহীন? আমি? নুসরাত থমকালো, শরীর কাঁপলো সাথে দ্বিগুণ তেজে। শরীরের সব শক্তি সঞ্চয় করে এগিয়ে এসে দাঁড়ালো আরশের মুখোমুখি। হাত ঘুরিয়ে ঠাস ঠাস করে বাজিয়ে দুটো থাপ্পড় বসালো আরশের দুগালে। ক্ষোভের আগের নাকের পাটাতন কাঁপলো, জবান চালালো কাঠের থেকেও কঠোর স্বরে, কোন সাহস আমাকে চরিত্রহীন বলছেন? কোন অধিকারে আপনি আমাকে এটা বললেন? কোন অধিকারে আপনার আমার ওপর 13 বছর পূর্বের ওই বিয়ের জের ধরে যদি আপনি আমার ওপর কর্তৃত্ব চালাতে আসেন, তাহলে শুনুন, ওই বিয়ে আমি মানি না। ওই বিয়ে নিছক নামমাত্র, অস্তিত্বহীন, মূল্যহীন। কোনো সম্মান নেই আমার কাছে। শুনেন আপনি আমার কথা, কোনো মূল্য নেই আপনার আমার কাছে। আরশ কটাক্ষ করে হাসলো, নির্বিকার চিত্তে চেয়ে রইল নুসরাতের পানে। অশ্লীলতার চোখে ধরে বসলো সমগ্রতা। ঠোঁট নাড়িয়ে জানতে চাইলো, মূল্য নেই বিয়েটা তোর কাছে? গর্জল সে দাম্ভিক স্বরে। টান টান হয়ে দাঁড়িয়ে থেকে উত্তর দিল, না, এক ফোঁটাও নেই। কথাটা শেষে ঢোক গেল, ঠোঁট কাঁপলো থরথরিয়ে। নিজের চোখে চশমা খুলে মুছে নিল ভেজা কাপড় দিয়ে। ঝাপসা হলো আবারও, চোখের পর্দা ঝাপসা হলো তার থেকে দ্বিগুণ। চোখে কিছু একটা পড়েছে হয়তো। বৃষ্টির পানির ছিটে ফোঁটা তাল মিলিয়ে চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো টপ টপ করে। 2 ফোঁটা, 3 ফোঁটা, এক নিমিষে কতগুলো। রাতের অন্ধকারটা তা বোঝা গেল না। বৃষ্টির কারণে ধারণা করা গেল না সে কাছে। নিজের জায়গায় কঠোর থাকলো সে বিশ্বাস করে তার কাছে, আবার কিসের বিশ্বাস, কিসের আশ্বাস চাইবে? নুসরাত বুঝবে না। যার যা ভাবার ভাবুক, ভাবতেই থাকুক। সে দায় এখন কি নেয়নি একটি মানুষের ভাবনা বদলানোর। অনেক কষ্টের সিদ্ধান্ত সে নিল একটা। আরশের থেকে 2 হাত দূরে ছিল সে। অনবরত বৃষ্টিতে ভিজে শরীর চিপে চিপে হয়ে গেছে দুজনের। আরো শক্ত অবয়ব নিয়ে দাঁড়িয়ে আছে সম্মুখে, কঠোর চেহারা তার, কোনো নমনীয়তা নেই সেইখানে।
এক পা দুপা করে এগিয়ে আসলো আরশের নিকট নুসরাত। নিজের ভেতরে দূরত্ব মিটিয়ে নিল, কণ্ঠ নিষ্প্র অবহ বিরাজমান, তবুও নিজস্ব গম্ভীরতা বজায় রেখে সে মেয়েলি কণ্ঠে ঝংকার তুলে ওই বৃষ্টির সাথে, এই সম্পর্কের ভার বয়ে চলা আমার দ্বারা আর সম্ভব না। আরশ ভাই, লেটস গেটস লেটস গেট ডিভোর্স। আমার শুধু ডিভোর্স চাই, আর সম্পর্কটা গড়াতে চাই না। ডিভোর্স দিয়ে দিন।